আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে থমথমে পরিস্থিতি, দোকানি গ্রেফতার। এদিকে ৭৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি। এরপর থাকছে জামায়াতের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারত না, বুলু। সর্বশেষ এনসিপি সহ ৪ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা বৃহস্পতিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার ভাবুন তো, রক্তে রঙিন গাজার মাটি, শিশুর কান্নায় কেঁপে উঠছে মানবতা। ইসরায়েলি আগুনে পুড়ছে ঘর, মুছে যাচ্ছে হাসি, নিভে যাচ্ছে হাজার প্রাণের স্বপ্ন। এই অন্ধকার সময়ে যদি আপনি সত্যের পাশে থাকতে চান, যদি নিপীড়নের বিরুদ্ধে আপনার হৃদয় কেঁপে ওঠে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি ক্লিক হতে পারে এক একটি নিরস্ত্র কণ্ঠের শক্তি। আপনার প্রতিটি সমর্থন, প্রতিটি মন্তব্য অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠা এক একটি মশাল। যদি সেই কান্না, সেই ধ্বংস, সেই শিশুর আর্তনাদ আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। যশোরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে থমথমে পরিস্থিতি, দোপানি গ্রেফতার। এদিকে ৭৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি। এরপর থাকছে জামায়াতের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারত না, বুলু। সর্বশেষ এনসিপি সহ ৪ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা বৃহস্পতিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও আশেপাশের বটতলা বাজার যেন রাতারাতি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে শুরু হওয়া উত্তেজনা এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল পর্যন্ত ক্যাম্পাস ও বাজার জুড়ে দেখা গেছে উদ্বেগ, আতঙ্ক ও অস্বাভাবিক নীরবতা। ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষার্থীরা দলে দলে রুমে অবস্থান করছে। এ যেন শিক্ষাঙ্গনে অঘোষিত কারফিউ। অভিযোগের কেন্দ্রবিন্দু বাজারের মোবাইল মেরামতকারী দোকানি মুনায়েম হোসেন, যিনি সোমবার বিকেলে মোবাইল ঠিক করতে আসা একটা ছাত্রীকে হাত ধরা ও অশ্লীল কথা বলার বলে অভিযুক্ত হন। শিক্ষার্থীরা সহপাঠীদের জানালে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীরা দোকানি মুনায়েমকে জিজ্ঞাসাবাদী গেলে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তেই দুই পক্ষের মারামারি শুরু হয়, আর সেখান থেকেই গড়ায় ভয়াবহ সংঘর্ষে। রাত ৭টা থেকে ১০টা টানা ৩ ঘণ্টা আমবটতলা বাজার সংলগ্ন যশোর চৌগাছা সড়ক জুড়ে চালে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, এমনকি মোটর সাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা লাউডস্পিকারে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজনকে নামিয়ে আনেন শিক্ষার্থীদের বিরুদ্ধে। পুরো এলাকা তখন কেঁপে ওঠে চিৎকার, ধোঁয়া ও আতঙ্কে। অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২ সাংবাদিকও রয়েছেন। পুড়ে গেছে এক সাংবাদিকের মোটর সাইকেল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় উপাচার্য ও কোষাধ্যক্ষকে রাত 11:30 পর্যন্ত অবরুদ্ধ রাখেন। আইন শৃঙ্খলা বাহিনীর দেরিতে উপস্থিতিও ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ, সেনাবাহিনী ও পুলিশের আগমন, সব মিলিয়ে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বুধবারও বটতলা বাজার হাটের দিন হয়েও প্রায় অচল। অধিকাংশ দোকান বন্ধ। ব্যবসায়ীদের চোখে মুখে গ্রেফতার আতঙ্ক। সড়কে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে ইট পাটকেল, যা আগের রাতের ভয়াবহতার সাক্ষী। ব্যবসায়ীরা দাবি করছেন শিক্ষার্থীরাই আগে ২ দফায় দোকানদারকে মারধর করেছে। অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, নারী সহপাঠীকে উত্ত্যক্তকারীর পক্ষেই স্থানীয়রা সংঘবদ্ধ হামলা চালিয়েছে। দুই পক্ষই এখন একে অন্যকে দায়ী করছে। উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল মজিদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিলম্ব ছিল দুঃখজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাজার কমিটির সঙ্গে জরুরি বৈঠক ডাকা হবে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, অবস্থা এখন নিয়ন্ত্রণে। অভিযুক্ত দোকানি মুনায়েমকে গ্রেফতার করা হয়েছে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। একটি অশ্লীল আচরণ থেকে শুরু হওয়া ঘটনা এখন যশোরে বিস্তৃত অস্থিরতা তৈরি করেছে। শিক্ষার্থীরা আতঙ্কে, ব্যবসায়ীরা গ্রেফতার ভয়ে। দুই পক্ষই এখন অপেক্ষায় কবে সমাধান হবে এই উত্তপ্ত পরিস্থিতি। এদিকে বড় সিদ্ধান্তে চমকে দিল বিএনপি। ৭৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। বিএনপির রাজনীতিতে যেন হঠাৎ করেই নেমে এলো বড় উত্থান পতনের সুর। দীর্ঘদিন ধরে বহিষ্কৃত থাকা ৭৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ একযোগে প্রত্যাহার করে দলটি চমকে দিয়েছে সবাইকে।
বুধবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের আবেদন ও দলের গভীর পর্যালোচনার পর তাদের পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকাটি শুধু বড় নয়, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গাজীপুর, ঢাকা, বগুড়া, খুলনা, সিলেট, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, সাতক্ষীরা, মানিকগঞ্জ সহ বহু জেলার দলের পরিচিত সাবেক নেতাকর্মীরা ফিরেছেন মূলধারায়। কেউ ছিলেন জেলা কমিটির শীর্ষ পদে, কেউ বা ছাত্রদল, যুবদলের আলোচিত মুখ। যুগ্ম সম্পাদক থেকে শুরু করে উপজেলা আহ্বায়ক, দপ্তর সম্পাদক, বিভিন্ন স্তরের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সিদ্ধান্তের আওতায় ফিরেছেন দলে। রাজনৈতিক বিশ্লেষকের মতে, আসন্ন নির্বাচনের আগে বিএনপির জন্য এটি হতে পারে সবচেয়ে কৌশলগত পদক্ষেপগুলোর একটি। দলটিতে গত কয়েক বছর ধরে শৃঙ্খলা ভঙ্গ, গ্রুপিং, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মনোনয়ন বিষয়ক অসন্তোষ সব মিলিয়ে অনেক নেতাই সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন। ফলে বিভিন্ন জেলায় সংগঠন কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। বহিষ্কৃত ৭৪ নেতাকে ফিরিয়ে আনা মানে এসব এলাকায় আবারও রাজনৈতিক প্রাণ ও শক্তি সঞ্চার করা, তৃণমূলকে চাঙ্গা করা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের ভিতকে শক্ত করা। এদিকে একই দিনে দেশের অন্য প্রান্তে ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। যশোরে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ে, স্থানীয়দের মাঝে আতঙ্কও দেখা দেয়। অনেকে বলছেন, রাজনীতির মাঠে যে অস্থিরতা চলছে তার একটি প্রতিচ্ছবিই দেখা গেল যশোরে। ফলে একই দিনে রাজনৈতিক অঙ্গনে দুই বিপরীত সুর, একদিকে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, অন্যদিকে বিএনপির ভেতর বড় ধরনের পুনর্গঠনের সংকেত। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ ঐক্যই ফিরিয়ে আনবে না, বরং মাঠের রাজনীতিতে নতুন উদ্যমও যোগ করবে। অনেকেই এটিকে নির্বাচনমুখী বড় রাজনৈতিক প্রস্তুতি হিসেবেও দেখছেন। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রাজনীতি আবারও নাটকীয় মোড় নিচ্ছে। সংঘর্ষ, উত্তেজনা, দলীয় পুনর্গঠন সব মিলিয়ে রাজনৈতিক আবহে যেন তৈরি হয়েছে নতুন একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়। সর্বশেষ, এনসিপি সহ ৪ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা বৃহস্পতিবার। আজ বেলা ১১টায় রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। বুধবার ২৬ নভেম্বর রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম ও এবি পার্টির যুগ্ম সম্পাদক আনোয়ার শাহাদাত টুটুল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ঢাকা পোস্টকে বলেন, ৪ দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে। জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দল ছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর থেকে এই জোটের কার্যক্রমে কিছুটা নিষ্ক্রিয়তা দেখা যায়, যার ফলে গণতন্ত্র মঞ্চের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গে গণতন্ত্র মঞ্চের সঙ্গে নির্বাচন আসন সমঝোতা এখনো হয়নি। তবে গণতন্ত্র মঞ্চের একটি সূত্রে জানা গেছে, মঞ্চের ৬টি দলের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া বাকি ৫টি দলকে বিএনপির আসন ছাড় দেওয়ার বিষয়ে মৌখিক আলোচনা হয়। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি এখনো ইতিবাচক সাড়া দেয়নি। ফলে দলটির শীর্ষ নেতা মনক্ষুণ্ণ হয়ে জোট ছাড়েন। গণতন্ত্র মঞ্চ ছাড়ার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ঢাকা পোস্টকে বলেন, আমরা এখন আর গণতন্ত্র মঞ্চের সঙ্গে নেই, নতুন জোট করতে যাচ্ছি। সূত্রমতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ আবু সাইদ কনভেনশন হলে নতুন জোট আত্মপ্রকাশ করবে। সেই জোটের রূপরেখা ৩টি কাঠামো ঠিক করা হয়েছে। এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট হতে পারে। দল ৪টি হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, ইউপি বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী রাতে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে একটি বৈঠক চলছে। বৈঠকে আগামীকালের জোট গঠনের বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। জোটের নাম, রূপরেখা এবং এনসিপির অবস্থান নিয়ে আলোচনা চলছে।